গত পর্বে আমরা যেটা শিখছিলাম ফন্টের কাজগুলো, ফন্ট অপশনের ভিতরে যতগুলো কাজ ছিল আমরা দেখছি। এই পর্বে আমরা দেখবো প্যারাগ্রাফ সেকশন। আমরা হোমের মধ্যে আছি, হোমের রিবনে প্যারাগ্রাফ সেকশনটা আজকে দেখবো। তো এটা দেখার জন্য আমি এখানে কিছু টেক্সট এনে রাখছি, টেক্সট গুলোকে আর একটু মডিফাই করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে এতটুকু রাখলাম, এখানে এতটুকু রাখলাম। এই টেক্সটেও বোঝানো যেত, কিন্তু আমি এখানে ছোট করে নিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি একটু ছোট করে নিচ্ছি। তো দুইটা পার্ট করে নিলাম। দেখেন এখানে কিছু ছোট আকারের লাইন আছে, আবার এখানে প্যারাগ্রাফ অনুযায়ী কিছু আছে। তো আমরা প্রথমে এইখানে দেখব, তার পরবর্তীতে এই সেকশন গুলো দেখব। তো দেখেন আমাদের প্রথমে বলি, আমাদের এই টেক্সট গুলো বাম সাইডে সমান আছে, ডান সাইডেও সমান আছে। এরকম করব কিভাবে? তো এরকম করার প্রয়োজন হয় সেটা দেখার জন্য আমরা এই টেক্সট গুলোকে করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমাদের বাম সাইড সমান আছে, আমাদের এখানে লেফট অ্যালাইন, এটা যদি আমরা দেই তাহলে সচরাচর এটাকে এরকমই থাকে। তো এটা লেফট অ্যালাইন সমান আছে, মানে এই বাম সাইড গুলো সমান আছে। এবার এখানে দেখেন এটা যদি আমরা মিডলে নিয়ে যেতে চাই, যে মিডল দিয়ে পাবে, তাহলে আমাদেরকে সেন্টার করতে হবে। এটা হচ্ছে সেন্টার। এই যে দেখেন মিডল, এই টেক্সট গুলো সেন্টার হয়ে গেছে। আবার যদি চাই আমি টেক্সট গুলোকে ডান সাইডে নিয়ে যাব, তাহলে আমাকে এখানে অ্যালাইন রাইট করতে হবে। দেখেন এখানে লেখা আছে অ্যালাইন রাইট। কিবোর্ডে যদি করতে চান তাহলে কন্ট্রোল আর প্রেস করলে হবে। তো আমি এটাকে দিয়ে দিলাম, দেখেন ডান সাইডে চলে আসছে। তাহলে আমরা যদি আবার বাম সাইডে নিয়ে যেতে চাই, এই টেক্সটটা আমার এইভাবে আছে, আমাকে আমি বাম সাইডে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করতেছি, যে টেক্সট গুলো বাম সাইডে সমান থাকবে এবং বাম সাইডে থাকবে। তাহলে দেখেন বাম সাইডে চলে আসে। যদি সেন্টারে নিয়ে যেতে চাই, এই যে টেক্সট সেন্টার রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই দেওয়ার কারণে এটাকে বাম সাইডে চলে আসছে। তো জাস্টিফাইটা বোঝার জন্য আমাদের এরকম টেক্সট আমরা বুঝতে পারবো না, এজন্য আমাদের অনেকগুলো টেক্সট লাগবে, এরকম ধরনের টেক্সট লাগবে। এজন্য আমরা মূলত ভাগ করে নিচ্ছিলাম। এটাকে আমরা সাপোজ দেখুন সচরাচর আমরা যখন টাইপিং করি তখন এরকম থাকে। দেখেন এই টেক্সট গুলোকে বাম সাইড সমান আছে কিন্তু এই সাইড সমান নাই। বা আমি টেক্সট গুলোকে আবার বের করে দিয়ে আবার নতুন কিছু টেক্সট নিচ্ছি, আর এ এন্ড র্যান্ড দিয়ে। এটা আপনারা জানেন। এটা নিলাম কেন? আপনারা যাতে বুঝতে পারেন, যেহেতু এটুক বুঝতে পারছেন যে এই টেক্সটটা আমি বাম সাইড বরাবর করতে চাচ্ছি, তাহলে লেফট অ্যালাইন, সেন্টার নিতে চাচ্ছি, রাইট সাইড নিতে চাচ্ছি, এটা বুঝতে পারছেন। কিন্তু এই টেক্সটটা দেখেন, এই টেক্সটটা অনেকগুলো প্যারা আকারে, আমাদের এরকম যখন রিপোর্ট টিপোর্ট তৈরি করতে হয় বা অনেক ধরনের ডকুমেন্ট তৈরি করতে হয় তখন অনেক টাইপিং থাকে। তো টাইপিং করার পরে আমাদের এক সাইড সমান থাকে, আরেক সাইডে এরকম এলোমেলো থাকে, এটা আমরা সমান করতে পারি না। এটার জন্য আমরা কি করতে পারি, টেক্সট গুলো সিলেক্ট করে আমরা জাস্টিফাই করতে পারি। এই সবগুলো টেক্সট সিলেক্ট করে আমরা এই যে জাস্টিফাই করে দিলাম। দেখেন এখন কি হয়েছে, প্রত্যেকটা সাইড সমান হয়ে গেছে। তো অনেকগুলো লেখা আমরা দুই সাইড সমান করতে চাই, তাহলে সমান হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে এই লাইনটা কেন এই পর্যন্ত আসেনি? জাস্ট এটা আসেনি, এখানে টেক্সট কম আছে। আমরা যদি এখানে এরকম ভাবে লিখি কোনো কিছু, তাহলে হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো। দেখেন লেখাগুলো হচ্ছে, কিন্তু যখন আমরা শেষ পর্যন্ত যাব তখন অটোমেটিক এই সমান অনুযায়ী ও কিন্তু রেখে বাদ বাকি টেক্সটটা কি করবে, নিচে নামাই দিবে। আমি কিন্তু টাইপিং করছি, আমি ইন্টার চাপ দেইনি, অটোমেটিক কিন্তু সমানে রেখে সে নিচে নামাই দিচ্ছে, এইভাবে নিচে নামাই দিবে। ঠিক এখানেও টেক্সট কম আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে লেফট সাইড, অ্যালাইন লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই বলতে সব দিকে সমান করে দেবে টেক্সট গুলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখি এর পরের অপশনটা আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ হলো এই লাইনটার থেকে এই লাইন নিচের লাইনটার দূরত্ব। আমি এটাকে একটু করে দেই, মার্ক করে দেই, হাইলাইটস করে দিলাম। এটাকে আরেকটা কালারে হাইলাইটস করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক অনুরূপ ভাবে এটাকেও একটু হাইলাইটস করে দেই। এটাকে তিন কালারে হাইলাইটস করলাম। এই তিনটা লাইনে আপনারা বুঝতে পারবেন যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটা কি। তো আমি এই তিনটা ধরে দেখেন এই অপশনে, আইকন অপশনে ক্লিক করলে এটা বেরোচ্ছে। আমি এটাকে একটু ধরে ধরে নিয়ে আসি, দেখেন তিনটা কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং অপশনের কাজ। তো এরকম যদি আমরা লাইনের দূরত্ব দিতে চাই তাহলে আমরা দিতে পারবো। আবার যদি এই দূরত্বটা উঠাই দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে প্রথমটা দিয়ে দিলাম। দেওয়ার পরেও আমাদের মনে হচ্ছে যে আরো পাশাপাশি নিয়ে যাওয়া দরকার টেক্সট গুলো। তো এখান থেকে সিলেক্ট করার পরে এই যে আমি এখানে আসতেছি, দেখেন এখানে রিমুভ আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস
আফটার প্যারাগ্রাফ, দেখেন সবচেয়ে পাশাপাশি চলে আসছে, এর থেকে আর পাশাপাশি আসা সম্ভব না। তো এভাবে আমরা লেখাগুলো করতে পারি। দেখেন এই টেক্সট গুলো আমরা করতে পারি এখান থেকে, রিমুভ স্পেস দিতে পারি, এখানে দেখেন পাশাপাশি চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এর ভিতরে আরেকটা অপশন আছে, দেখেন লাইন স্পেসিং অপশন, এখানে যদি যাই, আমি এটা পাশে রাখতেছি। তার আগে আমি এই টেক্সট গুলো সিলেক্ট করি, 3টা লাইন সিলেক্ট করার পরে এই যে লাইন স্পেসিং অপশনে আসলাম। এখন এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমি বিফোরটাকে একটু বাড়াই দেই, দেখেন এখান থেকে বেড়ে যাচ্ছে। দেখেন বিফোর মানে উপরের সাইডে বাড়ছে, এই যে লাইনটা ফাঁকা দূরত্ব হয়েছে, কিন্তু কোথা থেকে হয়েছে, এই জায়গা থেকে এই পর্যন্ত ফাঁকা দিছে, ঠিক এই লেখা থেকে এই পর্যন্ত ফাঁকা দিছে, এই লেখা থেকে এই পর্যন্ত ফাঁকা দিছে, অর্থাৎ উপরের সাইডটাকে ফাঁকা দিয়ে রাখছে, মানে স্পেসিংটা বাড়াই দিয়ে রাখছে। আবার যদি আমি ওইখানে যাই, যাওয়ার পরে আফটারটাকে বাড়াই দেয়, এখানে আফটার 0 আছে, আফটারটাকে বাড়াই দেয়, দেখেন প্রত্যেকটা এখানে দেখলে বুঝতে পারেন যে এখান থেকে বাড়াই দিচ্ছে। এখানেও 30 করে দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন দেখেন কোথা থেকে বাড়ালো, এর এই এখান থেকে 30 পিটি বাড়াই দিছে, আবার এই লাইনের এখান থেকেও 30 পিটি বাড়াই দিছে। ঠিক এটার ক্ষেত্রে এই যদি চিন্তা করি, তাহলে এর উপর থেকে 30 পিটি বেশি আছে, আবার এখান থেকে 30 পিটি বেশি আছে। আবার যদি আমরা এই প্যারার ক্ষেত্রে দেখি, যে আমরা এখান থেকে যদি লাইন স্পেসিংটা বাড়াই, অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকেই দেখেন, এখান থেকে দেখেন যে আমি আফটারে বাড়াই দিলাম, বিফোরে বাড়াই দিলাম, এবং আফটারে 36 বাড়াই দিলাম। দেখেন তাহলে কি হলো, এখানে কিন্তু এই প্যারাগ্রাফের উপর থেকে বাড়াই দিছে এবং এই প্যারাগ্রাফের নিচের থেকে বাড়াই দিছে, নট লাইন স্পেসিং, মানে এখান থেকে প্রত্যেকটা লাইন কিন্তু বাড়াই দেয়নি। কারণ হচ্ছে এটা প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করছি, পুরো প্যারাটাকে সিলেক্ট করছি, আর এখানে সিলেক্ট করছিলাম 3টা লাইন আলাদা হিসাবে। তো এখানে কিন্তু প্যারাগ্রাফ আছে, এটা কিন্তু প্যারাগ্রাফ আছে। যদি আমরা এখান থেকে একটা ইন্টার দিয়ে নিচে নামাই এবং প্রত্যেকটাকে যদি একটা ইন্টার দিয়ে নিচে নামাই, তাহলে এখন কিন্তু আমার প্যারাগ্রাফ হিসাবে ধরবে না, এটা এটা এখন লাইন হিসাবে ধরবে। আমি এখানে যাই লাইন স্পেসিং এ, দেখেন এটাকে একটু বাড়াই দিচ্ছে, প্রত্যেকটা লাইন বাড়বে, এটাকেও 24 করে দেই, দেখেন দেখেন প্রত্যেকটা লাইন বেড়ে গেছে, কিন্তু আমরা এখান থেকে যখন বাড়াইছি তখন কিন্তু এখান থেকে এই প্যারাটার থেকে বাড়াইছি। আশা করি আপনারা এই যে লাইন স্পেসিং এর অপশনটা বুঝতে পারছেন। আহ এখানে আরেকটা বিষয় আছে, পরীক্ষা একটা কোশ্চেন আসে যে লাইন স্পেসিং আফটার বিফোর থাকতে পারে, আবার এখান থেকেও থাকতে পারে, যে এখান থেকে কয়েকটা লাইন 1.5 থাকবে, বা এই অপশনগুলো একটু দেখে নিবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপল থাকে এবং এখানে একটা ইয়ে দেওয়া থাকে যে 1.5 বা 2.5 এরকম থাকে, তো সেটা দিয়ে আপনারা এটা দিলেই হবে। যে লেখাটা দিতে বলবো সেই লেখাটা সিলেক্ট করবেন, করার পরে এই অপশন থেকে আসবেন, আসার পরে যদি আফটার বাড়াতে বলে, বিফোর বাড়াতে বলে, তারপরে হচ্ছে এখান থেকে লাইন স্পেসিং বাড়াতে বলে, বা কোন একটা এখানে যে সিঙ্গেল লাইন আছে, 1.1 লাইন আছে, এরকম যদি বলে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, জব শিটে দেওয়া থাকবে, এবং এখান থেকে বাড়াই দিতে হবে। যদি লেফট সাইড বলে তাহলে লেফট সাইড বাড়াবো, যদি রাইট সাইড বলে তাহলে রাইট সাইড বাড়াবো। এটাই হচ্ছে মূল বিষয়। এটা খুব বেশি আহামরি কঠিন না, আপনারা অপশন থেকে দেখবেন, প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। আশা করি এই লাইন স্পেসিংটা বুঝতে পারছেন। তো আমি এখানে টেক্সট গুলো বাড়াই বের করে দিচ্ছি, আমাদের এইগুলো বুঝতে পারছি। তো এরপরে আমরা হচ্ছে শেডিংটা বুঝবো, শেডিং নাম এই অপশনটা। তো এর জন্য আমি আবার কিছু নতুন করে টেক্সট নিয়ে আসতেছি, আর এন্ড র্যান, আপনারা মনে করেন এইভাবে টেক্সট এনে এনে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা কাজটা বুঝতে পারবেন। আমি এখানে আবার কয়েকটা ছোট লাইন করে নিচ্ছি, 2টা 3টা নিলেই হবে, আপনারা বুঝতে পারবেন। যে আমি এই টেক্সটটাতে আমরা যখন হাইলাইটস কালার দেই তখন দেখেন টেক্সট বরাবর থাকে, কিন্তু আমি চাচ্ছি যে এরকম পিছন দিয়ে কালার থাকবে, কিন্তু আমার পুরো এরিয়াটা জুড়ে থাকবে, পুরো এরিয়াটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এরিয়াটা থাকবে। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে শেডিং থেকে আমি যে কোনো একটা কালার দেই। আহ, দেখেন কি হচ্ছে, এখানে সিলেক্ট করে দেওয়ার কারণে যতটুকু আছে ততটুকু দিচ্ছে হচ্ছে। আবার ঠিক এই হাইলাইটস কালারের মতো, কিন্তু আমি যদি এখানে মাউস কার্সারটা রাখি এবং এখান থেকে যাই, যাওয়ার পরে এখান থেকে একটা কালার দেই, দেখেন রেড কালার দেই, দেখেন এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত হচ্ছে। আশা করি 3টা লাইনে আপনারা সহজে বুঝতে পারছেন যে এরকম ভাবে যদি আপনারা কালারটা দিতে চান তাহলে এভাবে শেডিং কালার থেকে দিতে পারেন। এবং আমি যদি এটাকে ধরে
মিডিল করি, দেখেন মিডিল। আর এটাকে যদি আমরা মিডিল করি, দেখেন মিডিল। আবার এটাকে যদি আমরা মিডিল করি, সেন্টার করি, তাহলে সেন্টার। তিনটা জিনিস, তিনটা। এটাকে যদি আমি লেফট রাইটে নিয়ে যাই, রাইটে। যদি আমি এই টেক্সটটাকে রাইটে নিয়ে যাই, রাইটে। তার মানে আমাদের টেক্সটটা ছড়তেছে, কালারটা পুরো এরিয়া জুড়ে আছে। এটা যদি দিতে হয় তাহলে আমরা এখানে রাখতেছি, রাখার পরে কার্সারটা এখানে রাখলাম। দেখেন এখানে আবার একটু ভিন্ন কাজ হতে পারে। আমি এখানে রেড পরিবর্তে ইয়েলো দিলাম। তাহলে কি হলো, দুইটা এই প্যারাটার আন্ডারে আছে দুইটা লাইন, এই প্যারার আন্ডারে দুইটা লাইন আছে, এজন্য দুইটা লাইনই কিন্তু কালার হয়ে গেছে। আমি যদি এইখানে রাখি, তাহলে এখান থেকে যদি আমি আরেকটা কালার সিলেক্ট করি, দেখেন এই প্যারাটার আন্ডারে লাইন ছিল, যেটা কয়টা লাইন ছিল সে কয়টা প্যারা অনুযায়ী। আবার এখানে কিন্তু আমরা একটা লাইন অনুযায়ী দিচ্ছি। তো এভাবে লাইন অনুযায়ী, হেডলাইন অনুযায়ী, সাব টাইটেল অনুযায়ী, টাইটেল অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। যদি আমি শুধু এই ওয়ার্ডটুকু দিতে চাই, তাহলে আমরা হাইলাইটস থেকে দেব। আর যদি আমরা মনে করি যে এই ওয়ার্ড জুড়ে থাকবে, তাহলে আমরা এখান থেকে শেডিং থেকে আমরা দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছি। শেডিং এর কাজটা বুঝতে পারছেন আশা করি সবাই। তারপরে আছে বর্ডার এরিয়া, তো বাটন বর্ডার, টপ বর্ডার। তো এটার জন্য আমি আবার কিছু বোঝার সাথে আপনাদেরকে কিছু এই টেক্সটটা নিয়ে নিচ্ছি। যে কোনো টেক্সটে আপনারা করতে পারবেন। এখান থেকে টেবিলের মতো দিতে পারেন, যে বাটন, দেখেন বাটন দিয়ে একটা আন্ডারলাইন মতো হয়ে গেছে। এটা হচ্ছে বাটন, বাটন বর্ডার। আমি যদি এটাকে টপে দেই, তাহলে টপে হয়ে গেছে, নিচে, উপরে এবং নিচে, দেখেন দুই সাইড কিন্তু ফাঁকা আছে। আমি যদি এই টেক্সটার ক্ষেত্রে লেফটে দেই এই টেক্সটে, তাহলে বর্ডার লেফট, দেখেন এই ডান সাইড কিন্তু ফাঁকা আছে। ঠিক এইভাবে যদি আমি রাইটে দেই, চারি সাইড বক্স হয়ে গেছে। আবার যদি মনে করি যে আমি একবারে দেব, এখান থেকে আরেকটু ছোট করে নিচ্ছি, এই টেক্সটটাকে আলাদা করে নিলাম। তো আমি যদি মনে করি একবারে আমি একটা বক্স দিতে চাচ্ছি, ওয়াল বর্ডারে চলে আসবো। এই যে ওয়াল বর্ডারে আসার কারণে এটাকে পুরোটা বর্ডার হয়ে গেছে। যেহেতু আমরা এই লাইনটাতে বর্ডার ছিল, তো ওই লাইনটাকে এ করে নিয়েছে, কারণ এর সাথে দেখেন এরকম ছিল। তো আমরা এটাকে একটু স্পেসিং দিয়ে এখানে ইন্টার দিয়ে নিচে নামাই নিচ্ছি। এবার কিন্তু এটা আলাদা হয়ে গেছে ওই লাইন থেকে। তো এখন কিন্তু যদি আমি অল বর্ডারে ক্লিক করি, দেখেন অল বর্ডার, অল বর্ডার এখান থেকে এই যে অল বর্ডার ক্লিক করলাম, এটা আলাদা হয়ে গেল। এবং এটা যদি আমি আবার সেন্টারে, মিডল সেন্টার করি, তারপর সেন্টারে আসবে। আবার যদি রাইট করি, রাইটে আসবে, অ্যালাইন রাইট। আবার যদি আমরা এইখানে রেখে যদি দেই, তাহলে বর্ডারটা দেই, তাহলে পুরো পুরো এটা কিন্তু বর্ডার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর ভিতরেও কিছু অপশন আছে, এই যে এখানে বর্ডার, শেডিং, কালার, এখান থেকে আমরা কিছু মোটা টাইপের কালার দিতে পারবো। এই যে মোটা টাইপের দিতে পারবো। তারপর এখান থেকে কালার দিতে পারবো, কালার অপশন থেকে কালার দিলাম, দেওয়ার পরে ওকে। দেখেন এখানে কিন্তু আসেনি, যেহেতু আসেনি কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে সিলেক্ট করেছি। এবার যদি আমরা এটাকে মাউস কার্সার রেখে আমরা যদি ওয়াল বর্ডার দেই, এই যে ওয়াল বর্ডার দেই, সেই স্টাইলে চলে আসছে এবং কালার হয়ে গেছে। আশা করি শেডিং এর কাজটাও আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, ভিডিওটি পজ করে দেখবেন এবং হচ্ছে প্র্যাকটিস করবেন। তো এই অপশনটা শেষ। এবার আমরা যাব বুলেট অপশনে, তারপর যাব নাম্বারিং, তারপর যাব হচ্ছে মাল্টি নাম্বারিং, মাল্টি লিস্ট। তো এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে করতে পারি। তো আমি এখানে বা এই টেক্সট গুলো বের করে দিয়ে, বা নতুন এখানে কিছু টেক্সট নিয়ে আসতেছি একইভাবে আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমি কিছু টেক্সট নিয়ে আসলাম। তো টেক্সট এখানে আমি একটা, এই প্যারাটার আন্ডারে আমি একটা বুলেট পয়েন্ট দিতে চাচ্ছি। তো এই বুলেট পয়েন্টের এখানে এসে আমি পছন্দ মতন বুলেট পয়েন্ট দিতে পারবো। এখানে দেখেন কিছু কিছু বুলেট আছে, এগুলো আমরা দিতে পারবো। এটাতে আমরা এসে আরেকটা বুলেট চিহ্ন দিতে পারবো, যে এই হ্যান্ড চিহ্নটা দিলাম। তারপর হচ্ছে এখানে এসে আরেকটা চিহ্ন দিতে পারবো। তো আমাদের টেক্সটটাকে সাজানোর জন্য এরকম বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে করতে হয়। তো এটা আপনারা এখান থেকে দিতে পারবেন। আশা করি এটা বুঝতে পারছেন। এবং এটাকে সাদা কালো আছে, এটা যদি কালার করতে চান, এটাকে সিলেক্ট করুন, এর উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এটা সিলেক্ট করার পরে এখানে আসবেন, আসার পরে বা এখান থেকে দিতে পারবেন, অথবা এখান থেকে ফন্ট সাইজ থেকেও কালার দিতে পারবেন। সহজে আপনারা ফন্ট থেকে দিতে পারেন, দেখেন কালার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এখানে কয়েকটা অল্প কিছু আছে, যদি আমার অন্য কোনো ভিন্ন আইকন থাকে, তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো? তাহলে আমি এখানে আরেকটা ভিন্ন আইকন নিয়ে আসতেছি, এখানে যেটা নাই সেটা আনার জন্য আমরা কি করবো, ডিফাইন নিউ বুলেট।
ডিফাইন নিউ বুলেট থেকে আমরা যাব হচ্ছে স্যাম্বল। স্যাম্বলে যাওয়ার পরে দেখেন আমাদের স্যাম্বলের ভিতরে অনেক ধরনের এরকম আইকন আছে, আইকন থেকে আমরা দিতে পারবো। দেখেন এই তীর চিহ্ন গুলো আমরা এখান থেকে এইভাবে দিতে পারবো। তারপর হচ্ছে এখানে যে নাম্বারিং আছে, এরকম ধরনের নাম্বারিং বুলেট যদি আমরা দিতে চাই সেটাও পারবো। যদি আমরা এই আইকনটা দিতে চাই সেটাও পারবো। দেখেন ওকে দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসছে সেটাই, যেহেতু আমরা কালার দিয়েছিলাম সেই কালার অনুযায়ী চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও আরেকটা শর্ট টিপস এখানে আছে যে আমরা এখানে কোন একটা কিছু লিখলাম, সাপোজ এটা হচ্ছে একটা টাইটেল, বুলেট দিয়ে দিয়ে এরকম লিখবো। তো এখান থেকে আমরা যদি যে বুলেটটা দেওয়া দরকার সেটা আমরা দিব, সাপোজ এই হ্যান্ড বুলেটটা দিলাম, এবং এখান থেকে মাউস রাখা, কার্সার রেখে এখানে যদি ইন্টার দেয় অটোমেটিকলি কিন্তু আমাদের বুলেট পয়েন্ট চলে আসবে, এবং আরেকটা ইন্টার দিলাম এখান থেকে চলে আসবে, যে কয়টা লিখবো সেটা হচ্ছে চলে আসবে। এভাবে লিখবেন, এরকম কিছু দেওয়ার দরকার হয়, প্রত্যেকটা আলাদা করে সিলেক্ট করার দরকার হয় না, তো এভাবে দিতে পারবেন। আবার যদি মনে হয় যে এগুলো আমি কিছুই রাখবো না, তাহলে এই সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আসবেন, আসার পরে যেটা পছন্দ সেটা দিবেন, দেখবেন সেটা হয়ে যাবে। এখানে দেখেন সেটা হয়ে গেছে। আমি মনে করতেছি যে এখান থেকে আমি এই চিহ্নটা দিব, দেখেন সেটা হয়ে গেছে। এটা এভাবে বুলেট চিহ্ন দেওয়া যায়, ঠিক একই ভাবে হচ্ছে নাম্বার করা যায়। দুইটা ইন্টার দিলে দেখেন এখানে ইন্টার দেওয়ার পরে আবার আসছে, কিন্তু আমার আর লাগবে না, তখন কি করবো, আরেকটা ইন্টার দেবো, ও অটোমেটিক চলে যাবে, বুলেট মার্কটা অটোমেটিক চলে যাবে। এভাবে আমরা আবার স্বাভাবিক লেখা লিখতে পারবো। তো এবার আমরা আসি নাম্বারিং। এখানে নাম্বারিং এ ক্লিক করার পরে দেখেন আমরা একই ভাবে নাম্বারিংটাও দিতে পারবো, প্যারাগ্রাফেও দিতে পারবো, প্রত্যেকটা। এখন মনে হচ্ছে যে আমার আর নাম্বারিং দেওয়ার প্রয়োজন নেই, আমি আবার ইন্টার দেবো, 5 চলে আসছে, কিন্তু আমার 5 লাগবে না, আমার আবার স্বাভাবিক লেখা লাগবে। তাহলে আমাকে আরেকটা ইন্টার দিতে হবে কিবোর্ড থেকে। দেখেন স্বাভাবিক লেখা চলে আসলো। এটা হচ্ছে মাল্টি লেভেল লাইন, মাল্টি মাল্টি লিস্ট আর কি। তো আমরা এইটাকে আরেকটু ভিন্নভাবে দেখি, যে সাপোজ মনে করেন যে আমরা একাধিক কোশ্চেন টাইপিং করি বা হচ্ছে এবিসিডি লিখি, সবগুলোই এখানে আছে, যার যেটা পছন্দ সেটা দিয়ে আপনারা এই করতে পারেন। রোমান চিহ্ন আছে, তারপর নাম্বারিং আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে আছে। এখানে স্যাম্পল গুলো দেওয়া আছে, যে স্যাম্পল গুলো আমাদের লাগে এখান থেকে নিতে পারেন, বা এখান থেকেও আপনারা স্যাম্পল গুলো নিতে পারেন। তো আমি একটা জাস্ট নাম্বার থেকে একটা দেখাচ্ছি, যে আমি একটা লিখলাম 1 নাম্বার, এখানে 2 নাম্বার লিখলাম, এখানে 3 নাম্বার লিখলাম। এই 3 নাম্বারের এগেনস্টে আমার আরেকটা জিনিস, আরো কিছু পয়েন্ট বের হবে। তাহলে সেক্ষেত্রে আমি ইন্টার দিচ্ছি, কি হচ্ছে, নাম্বার 4 চলে আসছে। তাহলে আবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে দেখেন চলে আসছে। আবার এর আন্ডারে বি আসবে, বির আন্ডারে আবার সি আসবে। আমি আবার চাচ্ছি যে এই লেভেলের হচ্ছে 4 নাম্বারে লিখতে, তাহলে আমি এখানে ইন্টার দিছি, দেওয়ার পরে কি হলো, ডি আসছে, কিন্তু আমার দরকার ছিল 4, তাহলে আরেকটা ইন্টার দেব, দেখেন 4 চলে আসছে। আবার আমি লিখতেছি, টাইপিং করতেছি, 4 এর পর 5 লিখতেছি, এই 5 এর আন্ডারে আমার আবার কিছু দরকার এরকম নাম্বার পয়েন্ট, তাহলে কিবোর্ড থেকে ইন্টার দেব, সরি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। তো এখান থেকে আমি লিখলাম, এই বির আন্ডারে আবার আমার কিছু পয়েন্ট দরকার, তাহলে আমি আবার ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি, দেখেন আই চলে আসছে, রোমান চিহ্ন, রোমান সংখ্যা চলে আসছে। এইভাবে অটোমেটিক ও সাজিয়ে দেবে। আমি চাচ্ছি এই 4 এর আন্ডারে আবার কিছু পয়েন্ট বের হবে, তাহলে আমি আবার ইন্টার দিলাম, 5 চলে আসছে, কিন্তু এখানে কিছু টাইপ না করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, এই যে 1 চলে আসছে এই 4 এর আন্ডারে, দেখেন এই 1টা কিন্তু এর আন্ডারে। তো এভাবে আপনারা লিস্টিংটাও করতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি মনে করেন যে এই 4 এ আসবেন বা এই বি তে আসবেন, তাও আসতে পারবো। আমরা এখন চাই যে 3 লেখা শেষ, আমার এবারে এ আছে, বি আছে, এর আন্ডারে সি হবে, তাহলে ইন্টার দিব, আবার ইন্টার দিব, এখন আসছে এর আন্ডারে, কিন্তু আমি আবার যদি ইন্টার দেই, তাহলে দেখেন কি আসছে, এ বি সি এর আন্ডারে। এর আন্ডারে আমি লিখতে পারবো, এবং এর আন্ডারেও আমি আবার কিছু পয়েন্ট আনতে পারবো, ইন্টার ট্যাব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি চাইছি যে এখন এই 5 এর আন্ডারে 6 হবে, তাহলে আবার ইন্টার, দেখেন 6 চলে আসছে। এই বিষয়টা আপনারা একটু প্র্যাকটিস করুন ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন। তাহলে নাম্বারিং, বুলেট এবং মাল্টি লিস্টের জিনিসটা আপনারা বুঝতে পারছেন।
এখন দেখেন এখানে আমার কার্সার আছে, কার্সার দিয়ে যদি আমি এখানে একটু ক্লিক করি তাহলে এটা সরে যাচ্ছে, ওদিকে যদি সরানোর প্রয়োজন হয় এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এক্ষেত্রে ওই পয়েন্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, এটা এই আন্ডারে চলে আসে। আবার যদি আমি এই ব্যাগে ক্লিক করি আবার ওর আন্ডারে গেলে দেখেন ঠিক হয়ে যাচ্ছে। এভাবে আপনারা করতে পারেন। আমি কিছু স্বাভাবিক লেখা লিখতেছি এখানে, বা আহ, এখানে একটু ইন্টার দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। সাপোজ আমার এই লেখাটা আছে, এই লেখাটা আমরা হচ্ছে এদিকে সরাতে চাচ্ছি, তো আমরা কি করি, সচরাচর স্পেস দিয়ে সরাই, এটা সঠিক হয় না, দুইটা ওয়ার্ডের মাঝে স্পেস দিতে হয়, সেটা হচ্ছে সঠিক জিনিস। তো আমি, হ্যাঁ এরকম ছিল। তো এটা আমি সরাতে চাচ্ছি, এখানে মাউস কার্সার রাখলাম এবং এখান থেকে দেখেন সরাই দিচ্ছি, এদিকে সরে যাচ্ছে প্রয়োজন মতো, আমরা যে জায়গায় দরকার সে জায়গায়। আবার যদি প্রয়োজন হয় যে ব্যাগে নিয়ে আসবো, এই সাইডে বাম সাইডে নিয়ে আসবো, তাহলে এখান থেকেও আমরা সরাইতে পারবো। আবার কিন্তু আপনি চাইলেই এখান থেকেও অ্যালাইনমেন্টটা করতে পারবেন, এটা হলো একবারে লেফটে যাবে আবার একবারে রাইটে যাবে, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ যাবে, ঠিক আছে। এবং এটা কিবোর্ড থেকেও করতে পারেন, কিবোর্ডে ট্যাব প্রেস করলেও এরকম সরবে। আবার শিফট চেপে ধরে যদি ট্যাব প্রেস করেন তাহলে আবার ব্যাগে বা লেফট সাইডে চলে আসবে। তাহলে এই অপশন গুলো বুঝতে পারলেন। তো এর মধ্যে আমাদের প্যারাগ্রাফের মধ্যে মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা বুঝলাম। তো স্টাইলের মধ্যে তেমন কোনো কাজ নাই আমাদের, স্টাইলের এই কাজগুলো আমাদের তেমন কোনো কাজে লাগে না। আপনারা নিজেরা এর উপরে ক্লিক করে দেখবেন যে এরকম লেখাটা এরকম হয়ে যাবে, ওই হেডিং এ হয়ে যাবে হেডিং 1, হেডিং 2, হেডিং টাইটেল অনুযায়ী, এরপর সাব টাইটেল এরকম হবে। কাজ নেই বলাটা ভুল, কিন্তু আপনাদের লেভেল 2 তে এর কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। তো সচরাচর লেখাটা নর্মালে থাকবে, নর্মালে থাকলে আপনি টাইপিংটা সহজে করতে পারবেন। তারপরে আছে এডিটিং, এডিটিং অপশনের মধ্যে ফাইন্ড আছে, কোন ওয়ার্ড আমি খোঁজ করতে চাচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড এর মধ্যে। তো এখান থেকে একটা কোশ্চেন হয় কিভাবে আমরা কোন ওয়ার্ড সার্চ করে খুঁজতে পারি, এর কিবোর্ড কমান্ড কি, এটার কিবোর্ড কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে, এই যে কন্ট্রোল মাউস কার্সার রাখলে এখানে কন্ট্রোল এফ মানে ফাইন্ড, আমি যদি অপশনে ক্লিক নাও করি তাহলে কিবোর্ডে কন্ট্রোল এফ দেই, দেখেন এখানে চলে আসছে। এবং আমি এখানে একটা জিনিস খোঁজ করতে চাচ্ছি, ভিডিও, এটা লিখলাম, দেখেন যে কয় জায়গায় ভিডিও আছে আমাকে মার্ক করে দেখাচ্ছে, এ একটা, এ একটা। এবং আমি যদি এখানে ইন্টার দেই, দেখেন প্রত্যেকটা ভিডিও গুলো ইন্টার প্রেস করতেছি, দেখেন ভিডিও গুলো দেখাই দিচ্ছে মার্ক করে করে। এইভাবে আমাদেরকে কোনো ওয়ার্ড খোঁজ করার প্রয়োজন হয়। আবার দেখেন আরেকটা বিষয় আছে, রিপ্লেস। এই রিপ্লেসের কাজ হচ্ছে আমি ভিডিওর জায়গায় আমি স্কিল বাড়ি লিখতে চাচ্ছি, ভিডিওটা যে কয় জায়গায় এই পেজের মধ্যে যত জায়গায় ভিডিও লেখা আছে এই ভিডিও গুলোকে চেঞ্জ করে, ভিডিও ওয়ার্ড গুলোকে চেঞ্জ করে আমি এখানে লিখতে চাচ্ছি রিপ্লেস। এখানে দেখেন কোন ওয়ার্ডটাকে চেঞ্জ করব সেটা এখানে থাকবে, আর যে ওয়ার্ডটাকে চেঞ্জ করে ও অন্য ওয়ার্ড লিখবো সেটা এখানে লিখতে হবে, রিপ্লেস উইথ। তো আমি এখানে স্কিল বাড়ি লিখতে চাচ্ছি, এস কে আই ডবল এল এস, স্কিলস, এইটুক লিখতে চাচ্ছি, এই ওয়ার্ডটা লিখতে চাচ্ছি। আমি আরেকবার লিখতেছি, এস কে আই এল এল এস, স্কিলস। এই যে জায়গায় ভিডিও আছে সেখানে আমি লিখবো, আমি চাচ্ছি যে ভিডিওটা পরিবর্তন হয়ে স্কিলস হবে, এস কে আই এল এল এস, স্কিলস, এই ওয়ার্ডটা আসবে, এই ভিডিওর পরিবর্তে ওয়ার্ড স্কিল ওয়ার্ডটা আসবে। তো এখানে রিপ্লেস ওয়ালে দিতে পারবে আর রিপ্লেস দিতে পারে, তো রিপ্লেস ওয়ালটা দিলে বেটার, এটা দিলে সবগুলো একবারে চেঞ্জ হয়ে যাবে। এই যে ইয়েস, দেখেন সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এখন আর কোথাও কিন্তু নাই, এখন ভিডিও নাই। আমরা ভিডিও আছে কিনা এটা বুঝবো কিভাবে, তাহলে দেখেন ফাইন্ডে যাচ্ছে আবার, এখানে স্কিল লেখা আছে, দেখেন সেই জায়গাগুলোতে সব স্কিল চলে আসে, এখন এর ভিতরে কোথাও ভিডিও নাই। তো আমরা এখানে খোঁজ করার জন্য ভিডিও আছে কিনা আরেকবার টাইপিং করি, VIDO, দেখেন এর মধ্যে কোথাও ভিডিও নাই, ইন্টার দিচ্ছি কোনো ভিডিও পাচ্ছে না। আবার যদি আমি চাই এখানে রিপ্লেস অপশনে যে যে স্কিল যেটা আছে সেটাকে বাদ দিয়ে ভিডিও হবে, VIDEO, ভিডিও এই ওয়ার্ডটা হবে, তাহলে রিপ্লেস অল, অলরেডি শেষ। দেখেন ভিডিও চলে আসছে, এখানে আমি যদি ভিডিওটা লিখি, VIDO, ভিডিও লিখলাম এবং ইন্টার দিলাম, দেখেন প্রত্যেকটা ভিডিও আমার দেখা যাচ্ছে। ঠিক এইভাবে আমরা অনেকগুলো ওয়ার্ড আছে কিন্তু
অনেকগুলো লেখা আছে, একটা বিশাল বড় রিপোর্ট আছে আমাদের, সেই রিপোর্টের থেকে কোন একটা ওয়ার্ড অনেক জায়গায় আছে, 100 জায়গায়, 200 জায়গায়, এমনকি 500 জায়গায়, এমনকি তার থেকে আরো বেশি, সেই ওয়ার্ডটা আমার চেঞ্জ করে অন্য আরেকটা ওয়ার্ড দরকার ঠিক সেই জায়গায়, সেটা আমরা এইভাবে রিপ্লেস করতে পারবো। তো এই দুইটা জায়গা একটু দেখে রাখবেন, কিবোর্ড কমান্ডটা এখান থেকে শর্ট কোশ্চেন হয় এবং হচ্ছে এমসিকিউ কোশ্চেন হয়, এটা একটু মাথায় রাখবেন। রিপ্লেসটা কিভাবে হবে, কন্ট্রোল প্লাস এইচ, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে যদি এইচ চাপ দেয় তাহলে রিপ্লেস অপশনটা চলে আসবে। কন্ট্রোল চেপে ধরে যদি এইচ চাপ দেয় যে রিপ্লেস অপশনটা চলে আসবে। আর কন্ট্রোল ধরে যদি আমরা এফ চাপ দেই তাহলে কি আসবে, আমাদের ভিডিও সেকশন, ওই যে সার্চ অপশনটা চলে আসবে, সেই ওয়ার্ডটা কত জায়গায় আছে দেখতে পাবো এবং আমরা এখানে রেজাল্টও দেখতে পাবো। দেখেন 8টা রেজাল্ট আছে এখানে। আশা করি ফাইন্ড এবং রিপ্লেস এই জিনিসটা বুঝতে পারছেন। দেখেন আমাদের এই ক্লিপবোর্ডের এই অপশনটা কিন্তু আমরা এখনো দেখিনি। তো এটা আমরা দেখি, এখানে মূলত তিনটা জিনিস আছে, কাট, কপি, পেস্ট, আরেকটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো আমরা ফরম্যাট পেইন্টারটা আমরা এই ক্লিপবোর্ডের জিনিসটা দেখার জন্য আমরা এইগুলো বের করে আমি নতুন রিফ্রেশ পেজ নিয়ে আসলাম এবং এখানে কিছু টেক্সট নিয়ে আসতেছি, আর এন ডি র্যান্ড ব্র্যাকেট শুরু শেষ এন্টার, এন্টার দিয়ে এটাকে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে আমি কিছু কাজ করি, এখানে আমি এটাকে হাইলাইটস দিলাম, এখানে এটাকে আন্ডারলাইন, বোল্ড, তারপর টেক্সটের কালারটাকে একটু রেড করে দিলাম। এখন দেখেন এই টেক্সটটা দিয়ে বোঝাই, এই টেক্সটটা আমার এইখানে থাকবে, এইভাবে থাকবে, কিন্তু আবার এই লাস্টেও নিয়ে আসতে চাচ্ছি বা এইখানে নিয়ে আসতে, যে কোনো এক জায়গায় বা অন্য আদার পেজে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, তাহলে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কপি আছে, দেখেন কপি, এই কপিতে একটা ক্লিক করব, তাহলে এটা কি হলো, কপি হলো। এবার আমরা যেখানে নিয়ে যাব সেখানে আসবে। তা আমি এইখানে নিয়ে আসতে চাচ্ছি ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় মাউস কার্সার ক্লিক করলাম এবং নিয়ে আসলাম। যদি আপনাদের একবারে না আসে, দুইবার ক্লিক করবেন তাহলে এখানে আসবে। আসার পরে এই যে পেস্ট অপশন, এই পেস্ট অপশনে ক্লিক করলাম, দেখেন এখান থেকে তিনটা অপশন দেখাচ্ছে। তো প্রথম অপশনটা হলো কি, আমাদের উপরে যেভাবে ছিল সেইভাবে আসবে। তো আমরা যদি এইভাবে রাখতে চাই তাহলে এভাবে আসলো। আবার যদি আমি আবার পেস্টে যাই তাহলে দেখেন আমাদের এটা কি হলো, উপরে যেভাবে আছে সেভাবে আছে, কিন্তু আমি চাচ্ছি যে কালারটা আসবে না বা সিম্পল টেক্সট আসবে। এভাবে আপনারা দেখে নেবেন। দেখেন উপরে কালার সহ ছিল, আন্ডারলাইন ছিল, বোল্ড ছিল, কিন্তু আমি এখানে যে এটা নিলে, প্রথমটা যদি নেই তাহলে হচ্ছে কি আসবে, যে উপরে যেভাবে কপি করেছে সেভাবে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু টেক্সটটা কপি হবে, আন্ডারলাইন, বোল্ড এসবগুলো কিছু থাকবে না। তাহলে আমার এইখানে নিতে চাচ্ছি, এখানে, তাহলে এই যে পেস্টের অপশনে আসলাম, দেখেন এখানে আসলাম, শুধু আন্ডারলাইন, কালারটা চলে গেছে, আন্ডারলাইন সহ আসছে এবং কালো আসছে, বোল্ড আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমি যদি এইখানে আবার নিতে চাই, এই যে পেস্ট অপশনে আসছে, আবার পেস্ট আসলো। আমি আরেকটু বুঝাই, আপনারা এখানে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে এই টেক্সটটা আমার এখানে বোল্ড করা আছে, কালার আছে, কিন্তু আমি সিম্পল টেক্সটটা কপি করে নিছি, যে যে কপি, এই যে এখান থেকে কপি আছে, কপি করে নিলাম এবং নতুন আরেকটা পেজে নিছি। পেজটা কিভাবে নিতে হয় আপনারা সামনে শিখবেন। তো আমি আলাদা আরেকটা পেজ ওপেন করে নিছি, এই পেজে নিয়ে আসবো, কিন্তু এখানে সিম্পল টেক্সট থাকবে। দেখেন এখানে দিলে কি আমার এরকম থাকবে না, সিম্পল টেক্সট থাকবে। তাহলে আমি এই এর উপরে ক্লিক করব, দেখেন সিম্পল টেক্সট আছে। আশা করি এই বিষয়টা এবার বুঝতে পারছেন। তো আমি যদি এই জিনিসটা এমন করতে চাই যে এইখানে থাকবে না, অন্য জায়গায় নিয়ে যাবো, তাহলে এটাকে কাট বলে। এই যে কাট, এই কাট করে নিলাম। নেওয়ার পরে আমি চাচ্ছি যে এখান থেকে ইন্টার দিয়ে নিচে এসে এই জায়গাটাতে নিয়ে আসতে এবং এইখানে পেস্ট করলাম, এই যে পেস্ট চলে আসলো, এই যে কাট করে নিচে ওখান থেকে চলে আসলো। যদি আমি এটা দেই, দেখেন সেম জিনিস চলে আসছে, কাট করলাম চলে আসলো। এই কপি পেস্টটা আমরা মাউসের মাধ্যমে করতে পারি। দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই সিলেক্ট থাকা অবস্থায় ইডির পরে মাউস রাইট বাটন ক্লিক করলে কাটও পাবো, কপিও পাবো, আবার পেস্ট অপশনও পাবো। তাহলে আমরা কি করতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি, কপি করে আমি এইখানে নিয়ে আসতে চাচ্ছি। তো এইখানে নিয়ে আসার জন্য আবার এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন, দেখেন সেটা চলে আসছে। আমি এটাকে কপি করতেছি, রাইট বাটন ক্লিক করে এই যে কপি করলাম,
কপি করে সাপোজ এখানে নিয়ে আসতে চাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে সিম্পল লেখা ছিল, সিম্পল লেখাটা চলে আসছে। আমি যদি এই আন্ডারলাইন করা লেখা এতটুকু আমি কাট করে এইখানে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে কাট অপশন ক্লিক করলাম, আবার যেখানে নিয়ে যাব সেখানে রাইট একটা ক্লিক করব, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে নিয়ে আসতে পারি। এখানে তিনটা জিনিস দেখেন, আন্ডারলাইন সহ নিতে পারি, আবার যেভাবে ছিল তিনটা অপশনের আপনার যেটা ভালো লাগে। যদি আপনি পূর্বের ন্যায় নিতে চান তাহলে এটা দিলে আন্ডারলাইন বোল্ড ইতালিক সহ আসবে, আর যদি না নিতে চান তাহলে হচ্ছে শুধু এর উপরে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে সিম্পল ভাবে। তো আমি আন্ডারলাইন সহ নিচ্ছি। আশা করি কাট কপি পেস্টটা বুঝতে পারছেন। এবার বুঝি ফরম্যাট পেইন্টারের কাজ। দেখেন এটা আমি সিলেক্ট করলাম, এই লেখাটা অনুরূপ আমি এই লেখাটা করতে চাচ্ছি, এই লেখাটা কিন্তু এখানে আসবে না, এই লেখাটা এরকম কালার হয়ে যাবে। তাহলে এটা ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে দেখেন আমার এটা ব্রাশের মতো হয়ে গেছে, এখানে যতটুকু টান দেবো ততটুকু ওই লেখার মতো হয়ে গেছে। আমি যদি বোল্ড করা আন্ডারলাইন করা এতটুকু সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টারে দেই, দেওয়ার পরে এখানে আমি চাচ্ছি ওই স্টাইলের হবে, ওই স্টাইলের দেখেন বোল্ড করা আছে আন্ডারলাইন আছে, অটোমেটিক সেই লেখার উপরে হয়ে যাবে। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন আমার এই লেখাটা রেড কালার আছে এবং আন্ডারলাইন আছে এবং বোল্ড করাও আছে। তো আমি চাচ্ছি এই লেখাটা সেম, এই লেখাটা এই স্টাইলে করতে, তাহলে আমি এটা কিভাবে করি, আমরা বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, আর এখান থেকে কালার করতে পারি, কিন্তু এই জিনিসটা অনেকবার আমাদেরকে ক্লিক করা লাগবে, কিন্তু সেই জিনিসটা ফরম্যাট পেইন্টারের কাজ হলে একবারে করে দেওয়া। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, করার পর দেখেন মাউস কার্সার ব্রাশ মতো হয়ে গেছে। এবার এখান থেকে আমি যতটুকু করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে টান দিলাম, অটোমেটিক আমার সেই স্টাইলে হয়ে গেছে, কিন্তু লেখাটা কিন্তু একই ছিল। আশা করি কাট কপি পেস্ট এবং ফরম্যাট পেইন্টার এটা বুঝতে পারছেন। তাহলে আমরা একে একে হোমের মধ্যে যে অপশন গুলো আছে সেগুলো শেষ করলাম, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলটাও বুঝতে পারছেন, মেন ইম্পর্টেন্ট এডিটিং, ফাইন্ড এন্ড রিপ্লেস এটাও বুঝতে পারছেন। তো এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফাইলের ভিতরে কিছু কাজ আছে, আমরা সেটা একটু বুঝে আসি, এটা আমরা এখনো দেখিনি। তো ফাইলের ভিতরে প্রথম যেটা আছে আমার এখানে ইনফো আছে, আপনাদের এই অপশন গুলো একটু আগে পরে থাকতে পারে, তো অপশন গুলো বেস করে আপনারা দেখবেন। ইনফোর কাজ হচ্ছে কি, আমরা এই পেজের যত ইনফরমেশন আছে আমরা এখানে পাবো, বা এই ডকুমেন্টের যত ইনফরমেশন আছে এখানে পাবো। দেখেন এই পেজটা সাইজ আছে 0 বাইট এবং পেজ আছে 2টা, ওয়ার্ড আছে কতটা সেটা, এবং টোটাল এডিটিং টাইম কত সময় লাগছে এটা 44 মিনিট সেটা, তারপরে এর কোনো টাইটেল দেওয়া নাই সেগুলো থাকতো, এবং এটা এই ফাইলটা আজকে তৈরি করা হয়েছে 8টা 28 মিনিটে, 28 মিনিট PM এ, সেটাও দেখাচ্ছে। এটা জাস্ট ইনফরমেশন দেখায়। এর ভিতরে আরেকটা আছে পাসওয়ার্ড দেওয়া, এই ফাইলটাতে আমরা চাচ্ছি পাসওয়ার্ড না দিলে কেউ খুলতে পারবে না, তাহলে কিভাবে পাসওয়ার্ডটা দিব, এখানে ইনফোর মধ্যে দেখেন প্রোটেক্ট ডকুমেন্ট আছে, এখানে যাওয়ার পরে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, 2 নম্বরে আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো এখানে আসবো, এখানে একটা পাসওয়ার্ড দিব, আমি যেরকম 1 2 3 এই পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পরে ওকে দিলাম। এটাকে কনফার্ম করার জন্য আরেকবার মেসেজ দিছে, 1 2 3 আবার দিচ্ছি, দেওয়ার পরে ওকে। তো এবার আমি এটাকে সেভ করলাম, দেখেন এটা আমি কেটে দিচ্ছি, এই যে সেভ রেখে কেটে দিলাম, দেওয়ার পরে আমি এটাও কেটে দিচ্ছি। তো আমার যে এটা ছিল সেটা এইটা, তো এটা দেখেন আমি ওপেন করতে যাচ্ছি যখন, তখন পাসওয়ার্ড চাচ্ছে, আমি কি পাসওয়ার্ড দিছিলাম 1 2 3 সেটা, এখন এটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত ওপেন হবে না। আমি যদি পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই আবার একই জায়গায় যাব, এই অপশনটাতে আসবো, আসার পরে এই যে পাসওয়ার্ড লেখা ছিল এটাকে বের করে দেবো ব্যাক স্পেস দিয়ে, দেওয়ার পরে ওকে। এখন আর পাসওয়ার্ড নাই, আমি এটাকে কেটে দিলাম, দেওয়ার পরে দেখেন ওপেন করতেছি, এখন আর এটা পাসওয়ার্ড চাচ্ছে না। আশা করি ইনফরমেশনের কাজটা আপনারা বুঝতে পারছেন। নিউ নিউ এর কাজ হলো, আমরা এই ডকুমেন্টটা যে আছে এই ডকুমেন্টটা থাকা অবস্থায় আরেকটা ডকুমেন্ট আমরা নিতে চাচ্ছি, তো আমরা কিভাবে নেই, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ডেস্কটপের পরে এসে রাইট বাটন ক্লিক করে এভাবে তৈরি করি। তো এভাবে তৈরি করতে গেলে একটা সময়ের ব্যাপার, তো আমরা যেহেতু একটা ফাইল ওপেন করা আছে, এই ফাইলটা এভাবে থাকা অবস্থায় যদি আমরা এখান থেকে নিউতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমরা নিব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে আমাদের নতুন একটা ডকুমেন্ট আসবে। আমি আবারও যাচ্ছি, দেখেন ব্ল্যাঙ্ক নিউ, নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আবার কিছু অপশন আসছে, এখানে কিছু ডেমো টেমপ্লেট আছে, আমি আমার লেখাটা এই টেমপ্লেট অনুযায়ী আমি করতে চাই যদি, তাহলে আমি এই টেমপ্লেটটা ক্লিক করলে ওই টেমপ্লেট অনুযায়ী হয়ে যাবে, দেখেন ছবি টবি সহ সব চলে আসছে।
এখানে শুধু আমাদের লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে আমাদের লেখাটা দিলে অটোমেটিক আমরা যে লেখাটা দেবো সেই লেখাটা অনুযায়ী এখানে চলে আসবে। এই যে এখানে লেখাটা বেশি হয়ে গেছিল, এখানে যে লেখাটা দিব সেই লেখাটা সেরকম হবে। হেডিং ওয়ানে কি থাকবে, এই যে এখানে আমরা লিখতে পারবো। এখানে একটু ক্লিক করে নেবেন, ক্লিক না করলে পুরো লেখাটাই চলে যাবে। তো এখানে ক্লিক করে প্রত্যেকটা জিনিস আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন প্রত্যেকটা জিনিস এইভাবে চেঞ্জ করতে পারবেন, এই আর কি। তো এটা এখান থেকে নিতে পারবেন। তো এটা আমি সেভ করতেছি না, ডন্ট সেভ দিয়ে কেটে দিচ্ছি। আহ, তো আপনারা নিউ এর কাজ হলো নতুন একটা ডকুমেন্ট ওপেন করা, এবং আপনার আমাদের বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা দিলে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ওপেনের কাজ। এটাতে কিবোর্ড কমান্ড দিয়েও ওপেন করা যায়। দেখেন আমার এখানে কোনো নাই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নাই। কিবোর্ড কমান্ড হচ্ছে, কিবোর্ডে আমরা কন্ট্রোল প্লাস এন, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এন চাপ দিলে নতুন একটা ডকুমেন্ট চলে আসবে, এটা হচ্ছে কিবোর্ড কমান্ড। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওপেন। ওপেনের কাজ হলো পুরোনো ডকুমেন্ট, আগে যে ডকুমেন্ট গুলো আমার তৈরি করা ছিল সেই ডকুমেন্ট গুলো আমি ওপেন করতে চাচ্ছি। ওপেন, ওপেনে দেখেন এখানে আমাদের যে ডকুমেন্ট গুলো আগে আমি ওপেন করছি এবং লোকেশন অনুযায়ী আমার এটা আছে। তো আমি এই ডকুমেন্টটা ওপেন করতে চাচ্ছি, এটাকে ক্লিক করলে ওটা ওপেন হয়ে যাবে। দেখেন সেটা ওপেন হয়ে গেছে। এভাবে আগের ডকুমেন্ট গুলো আপনার দেখাবে, সেভাবে আপনারা ওপেন করতে পারবেন। তারপর সেভ এবং সেভ অ্যাজ, এই দুটার কাজ হলো আমি যে নতুন একটা ডকুমেন্ট নিছি এখানে, এটা তো আমি এখনো সেভ করিনি, কিছু টেক্সট নিয়ে আসে আর এ এন ডি র্যান, র্যান দিয়ে ব্র্যাকেট শুরু শেষ দিলাম, টেক্সট নিয়ে আসলাম। এখন চাচ্ছি এই ডকুমেন্টটা সেভ করব। সেভ করব কোথায়, এই যে সেভ, সেভে আসলাম। দেখেন সেভে আসার পরে আমার কি চাচ্ছে, কোথায় সেভ করব সেটা চাচ্ছে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এই যে ডেস্কটপে আমি নাম লিখে দিচ্ছি স্কিল বাড়ি, এস কে আই ডবল এল এস, স্কিলস, এটা লিখে দিলাম। দেওয়ার পরে এটা সেভ করে দিলাম। দেখেন এটাকে কেটে দিচ্ছি। দেখেন এখানে স্কিলস হিসাবে একটা ডকুমেন্ট আছে, এই যে সেই ডকুমেন্টটা এখানে আছে। আবার এইখান থেকে আমি যদি কালার দেই, কিছু কালার কারেকশন করি, দেখেন এটা আমরা কালার কারেকশন দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা আসছে, আমি যদি এটাকে আবার কেটে দেই তাহলে আবার কিন্তু সেভ চাচ্ছে। আমি যদি ডন সেভ দেই তাহলে আমার ফাইলটা কিন্তু পরবর্তীতে যখন ওপেন করবো তখন ওই পরিবর্তনগুলো আমার কিন্তু সেভ থাকবে না। তাহলে আমরা যেটা করব, আমরা যদি পরবর্তীতে এডিট করি আমাদের ডকুমেন্ট, তাহলে সেটাকে এরকম যদি কোনো কিছু প্রয়োজন হয় এডিট করার বা কোনো কিছু পরিবর্তন করার, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা সেভ দিয়ে দেবো। দেখেন এই কর্নারে সেভ আছে, অথবা কিবোর্ড সেভে ধরে কন্ট্রোল এস দিবেন। কিবোর্ড সেভে ধরে কন্ট্রোল এস দিলেও অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই স্কিলটাকে স্কিল বাড়ি হিসাবে সেভ করতে, তাহলে সেটা কিভাবে করব, বা আর স্কিল থাকবে, স্কিল থাকবে কিন্তু আরেকটা নামে আমি সেভ করবো। আমার নাম মিলন, আমি মিলন নামে সেভ করতে চাচ্ছি। তো আমি এখান থেকে যাব, যাওয়ার পরে এই সেভে গেলে কিন্তু আর কাজ হবে না, সেটা কোথায় যেতে হবে, সেভ অ্যাসে যেতে হবে। সেভ অ্যাসে যাব, যাওয়ার পরে আমি কোথায় সেভ করব, ডেস্কটপের উপর। সেই ডেস্কটপটা সিলেক্ট করলাম। এবার আমাকে বলতেছে যে কি নামে সেভ করব, যেহেতু আমার এটা স্কিল নামে সেভ করা ছিল আমি এটাকে বের করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। এবার আমি এখানে MILON মিলন নামে সেভ করতেছি, এবং কোথায় সেভ করব সেটাকে দেখাই দিতে হবে। এখানে দেখেন ডেস্কটপ দেখাই দিতে হবে, ডেস্কটপে ক্লিক করলাম, করার পরে আমি সেভ দিচ্ছি। দেখেন আমার ফাইলটা একই ফাইল কি নামে আছে, স্কিল নামে আছে, আবার এখানে মিলন নামেও আছে। এই যে মিলন নামেও হয়ে গেছে, এই সেই ফাইলটা সেম ফাইল। আমি মিনিমাইজ করে এই যে স্কিল ফাইল, দুইটা দুইটা আলাদা ফাইল চলে আসছে। তো এখান থেকে ভাই ভাই একটা কোশ্চেন থাকে এনএসডি এর, বা অ্যাসোসিয়েটরা ভাই ভাই এখান থেকে কোশ্চেন করে, এটা বেসিক জিনিস। তো সেভ এবং সেভ অ্যাস এর মধ্যে পার্থক্য কি? তো সেভ এবং সেভ অ্যাস এর মধ্যে পার্থক্য হলো কোনো ডকুমেন্টটাকে সেভ করার জন্য আমরা সেভ করি এটা, আর ওই ডকুমেন্ট সেভ করা ডকুমেন্টটাকে নতুন নামে বা অন্য কোনো নামে, ভিন্ন নামে সেভ করার জন্য সেভ অ্যাস ব্যবহার করি। এটাই হচ্ছে সেভ এবং সেভ অ্যাস এর পার্থক্য। এখন মনে করেন যে এই এই পেজটা আমি প্রিন্ট করব, তাহলে কিভাবে প্রিন্ট করব? এই পেজটা প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে যাব প্রিন্ট অপশন, এই যে প্রিন্ট, প্রিন্টে ক্লিক করার পরে আমাদের এখানে প্রিন্ট দেখাচ্ছে, এবং কয়টা কপি প্রিন্ট করবে এখান থেকে এক দেওয়া থাকে সচরাচর, বা অনেক কম্পিউটারে দেওয়া থাকে না। তো আমি যদি 10টা পেজ প্রিন্ট করতে চাই এখানে 10 লিখে দেবো, দেওয়ার পরে এখানে প্রিন্ট করব এবং এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে প্রিন্টারে প্রিন্ট হবে, যেরকম আমার প্রিন্টার হচ্ছে এইচপি লেজার তো প্রিন্টার,
তো এবং মডেল সহ এখানে দেখাচ্ছে, আপনার প্রিন্টারের নামটাও এখানে দেখাবে। যদি একাধিক প্রিন্টার থাকে তাহলে এখানে এরকম একাধিক প্রিন্টারের নাম দেখাবে, যে প্রিন্টারে বের করতে চাবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করে প্রিন্ট দিবেন। তো আমার এখানে একটা প্রিন্টার অ্যাক্টিভ আছে, সেই একটা প্রিন্টারটা দেখাবে, দেখেন একটা প্রিন্টারে প্রিন্ট হবে। আবার যদি আপনাদের একাধিক পেজ হয়, আমি এখান থেকে কিছু কপি করতেছি, কন্ট্রোল সি তে কপি করা যায় এবং কন্ট্রোল ভি তে পেস্ট করা যায় কিবোর্ডে। তো আমি কন্ট্রোল ভি চাপ দিয়ে একাধিক পেস্ট করে নিচ্ছি, দেখেন এক এক জিনিস বারবারই পেস্ট করতেছি কন্ট্রোল ভি দিয়ে। এখন দেখেন আমার এখানে কয়টা পেজ আছে, 8টা পেজ আছে। তা আমি 8টা পেজের মনে করেন যে 1 নাম্বার পেজটা বের করব 10 কপি, আর হচ্ছে 5 নাম্বার পেজটা বের করব। তাহলে এখানে আমি কি করব, 1 নাম্বার পেজ লিখবো, কমা দিব, 5 নাম্বার পেজ। এইভাবে যদি আমি প্রিন্টটা দেই তাহলে আমার 1 নাম্বার পেজ এবং 5 নাম্বার পেজ 10টা কপি বেরোবে। 1 নাম্বার পেজের 10 কপি এবং 5 নাম্বার পেজ। আমি চাচ্ছি এখানে 8টা পেজ আছে আমার, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে, আর বাদ বাকিগুলো প্রিন্ট করব না। তাহলে 1 নাম্বার দিব, পেজ 1 এখানে দেওয়ার পর একটা হাইফেন দিব, দিয়ে 5 দিব। দেখেন এইভাবে, এইভাবে লিখলে কি হবে, 1 থেকে 5 পর্যন্ত কয় কপি প্রিন্ট হবে, 10 কপি। যদি আমার কম বেশি করাতে হয় এখানে করতে পারবে। এইভাবে আমরা প্রিন্ট দেব। আরেকটা বিষয় হলো যে আমি আসি এখন হচ্ছে যে পেজটা আছে, আমার কার্সার এখন যে পেজটাতে আছে, আমার কার্সার মাউস কার্সার যে পেজটাতে লাফালাফি করতেছে, এই পেজটা প্রিন্ট দেব, শুধুমাত্র একটা পেজ। তাহলে আমি ওই ক্লিক করে, এই পেজে ক্লিক করে আমি হচ্ছে প্রিন্টে আসবো। প্রিন্টে আসার পরে এখানে এই তীর অপশনে ক্লিক করব, করে কারেন্ট পেজ আছে এই যে প্রিন্ট কারেন্ট পেজ, এটা ক্লিক করলে আমার ওই মাউস কার্সার যে পেজে ক্লিক ছিল সেই পেজটা প্রিন্ট হবে। প্রিন্টে ক্লিক করলে এখানে যেহেতু কপি 5টা দেওয়া আছে, 5টা প্রিন্ট হবে। এখান থেকে আমরা আরো কিছু কাজ করতে পারি, লেটারে কাজ করতে পারি। যে লেটার, এই পেজটা আমাদের পেজ সাইজ আছে, আমরা আরো সামনে ভালোভাবে শিখবো পেজের। এখন শুধু বোঝেন যে পেজের একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী A3 মাপ আছে, A5 মাপ আছে, তারপর হচ্ছে B4 আছে, A4 আছে, এরকম যে পেজটা হতে আমরা প্রিন্ট করতে চাই সেই পেজটা সিলেক্ট করে দেব। আমি সাপোজ A4 সিলেক্ট করলাম, দেখেন এখানেও পেজটা সাইজটা A4 হয়ে গেছে। এভাবে আমরা প্রিন্টটা সেট আপ করে নিতে পারবো। নেওয়ার পরে আমরা প্রিন্ট করলে সেই পেজ অনুযায়ী প্রিন্ট হবে। তারপর আছে কি শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, এই কয়টা কাজে লাগবে না। এখানে আমাদের কাজে লাগবে অপশনটা, কিছু অ্যাডভান্স লেভেলের কিছু দেখার জন্য। তো এটা আমরা কোর্সের শেষের দিকে দেখবে, এখন দেখলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আজকে আমরা যেটা শিখলাম বা এই পর্যন্ত আমরা যেটা শিখলাম হচ্ছে কাট, কপি, পেস্ট, তারপর ফন্টের মধ্যে এগুলো শিখছি, তারপর প্যারাগ্রাফের অপশন, ফাইন্ড অপশন, এবং ফাইলের মধ্যে শিখছি হচ্ছে ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট। এইগুলো আমাদের মেন সবচেয়ে কাজে লাগে, এবং পাসওয়ার্ড দিতে হয় কিভাবে সেটাও শিখছি। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এই ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ইনসার্ট, ইনসার্টের মধ্যে টেবিল তৈরি করতে হয় কিভাবে, এখন একটু ধারণা নেন। এরকম ধরনের বক্স, এটাও খুব সহজ। তো পরবর্তী ক্লাসে আমরা ওইগুলো দেখবো। এখন এই কোর্সটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তবে ইনসার্ট মেনু বারের প্রথমে যে কাজটা আছে সেটা হচ্ছে পেজ কভার, মানে পেজের কাজ। এবং পেজের কাজের মধ্যে আছে যে পেজ কভার। পেজ কভারটা কি, আমরা যখন কোনো বই লিখি বা আমরা এমএস ওয়ার্ডে একটা বই লিখলাম 100 পেজের, 200 পেজের, তো উপরের পেজটা একটু কি থাকে, পরিবর্তন থাকে, মানে হেডিং থাকে, টাইটেল থাকে, কিছু ইমেজ থাকে, মানে কভার পেজ বলি যেটা, যেটা একটু ভিন্ন কায়দার ডিজাইন থাকে, আর ভিতরে বিভিন্ন টাইপিং বা হাবিজাবি অনেক কিছু থাকে। তো তো পেজ কভারের ক্ষেত্রেও পেজ কভারটা এরকম একটা জিনিস যে আমরা এখানে কিছু ডেমো আছে, এই ডেমোটা নিতে চাচ্ছি, বা যে আমি বই লিখলাম, বইয়ের প্রথম পেজটা এরকম থাকবে বা এরকম থাকবে, এখানে কিছু কোন জায়গায় টাইটেল হবে সেটা আমার সব তৈরি করা আছে এক কথায়। তা আমি এখান থেকে এই পেজটা নিচ্ছি, এটা নেওয়ার পরে ওটা ক্লিক করলে দেখেন এখানে এসে গেছে কভার পেজ, মানে উপরের পেজটাতে এসে গেছে। এখানে কি আছে যে ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ আমার বইয়ের নামটা কি হবে বা ডকুমেন্টের নামটা কি হবে। এখানে আছে টাইটেল, এখানে আছে হচ্ছে ইয়ার, কয় সালে। তাহলে আমরা এখান থেকে সালটা দিতে পারি, এই যে টুডে দিয়ে দিলাম, দেখেন এখানে 26 সাল চলে আসছে, ইয়ারটা শো করতেছে, আর এখানে ক্লিক করলে আর তারিখ দেখাবে। তো এটা মূলত ইয়ারটা শো করবে এখানে,
আর এখানে হচ্ছে ডকুমেন্ট টাইটেল, আমাদের বইয়ের নামটা কি হবে, এটা যদি আমরা এখানে লিখি সেটা হবে, সাপোজ আমি এখানে লিখলাম এটা হচ্ছে বইয়ের নাম, বা যে কোনো একটা জিনিস আমরা লিখবো সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, সেটা এখানে থাকবে। আমি এখানে কম্পিউটার অপারেশন লেভেল 2 লিখি। এটা হচ্ছে আমার বইয়ের নাম সাপোজ। তো এটা থাকবে এখানে। ইমেজ যদি আমি চেঞ্জ করতে চাই সেটাও ইমেজ চেঞ্জ করতে পারবো, ইমেজ থাক। এখানে হচ্ছে যে লিখছে তার নাম ফ্রিল্যান্সার, এখানে আপনার, আপনি লিখে থাকলে আপনার নাম এখানে লিখবেন, কোন কোম্পানিতে বইটা, কোম্পানির নাম লিখবেন, এখানে দেখেন ডেটটা চলে আসছে। তো এইভাবে মূলত এটা তৈরি করতে হয়, এটা জাস্ট এখানে আর কোনো কাজ নাই। এটা হচ্ছে কভার পেজ। আপনারা এখানে যে কয়টা টেমপ্লেট আছে সবগুলো নিবেন এক এক করে, দেখেন আমার যেটা লেখা ছিল সেটা এখানে চলে আসছে, সবগুলো চলে আসছে। এবং এখানে ডকুমেন্ট সাবটাইটেল বলে একটা আছে, ডকুমেন্ট সাবটাইটেলের আছে, আমি যদি সাবটাইটেল দিতে চাই সেটা দিতে পারবো, কিন্তু আগে যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটটাতে কিন্তু সাবটাইটেল ছিল না। সাবটাইটেল দিলাম সাপোজ এনএস দিয়ে। তো বিষয়টা এরকম। এটা হচ্ছে কভার পেজের কাজ। তো টেমপ্লেট গুলো আপনারা দেখবেন, এখানে দেখেন কোম্পানি নেম আছে, কোম্পানি অ্যাড্রেস আছে, এগুলো লিখে দিলে আমাদের কভার পেজ তৈরি হয়ে যাবে। আমরা এই যে অপশন গুলো আছে এগুলো কালার চাইলে দিতে পারবো, এগুলো কালার দিতে গেলে দেখেন এটা যখন সিলেক্ট করতেছে এখানে নতুন একটা ফরম্যাট অপশন আসছে, আগে কিন্তু ছিল না। এটা সিলেক্ট করার পরে ফরম্যাটের ভিতরে এখান থেকে এই যে কালার, এখান থেকে আপনাদের ইচ্ছাদি মতন এটা কালার দিতে পারবে। তো ফরম্যাট নিয়ে আরো বিস্তারিত কথা বলবো পরে। তো এখন শুধু কভার পেজটাই দেখেন, কভার পেজ কিভাবে তৈরি করতে হয়। কভার পেজের পরে আছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ এই কভার পেজের পরে বা কোনো পেজের নিচে আমরা একটা সাদা পেজ নিতে চাচ্ছি, আমরা ইন্টারচাপ দিয়ে দিয়ে নিয়ে আসি বা কোনো টেক্সট কপি করে নিয়ে আসি, কিন্তু বিষয়টা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন পরে একটা পেজ হবে, এখানে দেখেন কয়টা পেজ আছে, দুইটা। আমি যদি আবার একটা করি দেখেন তিনটা পেজ হয়ে গেছে, এটাই। তারপর আছে ব্রেক, পেজ ব্রেক, দুইটা পেজের মাধ্যমে ব্রেক হবে। তো এখানে ব্রেক চাপ দিলে দেখেন আরো একটা পেজ ব্রেক হয়ে আর একটা পেজ চলে আসছে। মূলত ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক কাজ একই, কিন্তু একটু আলাদা আছে পেজ ব্রেকের। তো পেজ ব্রেকের কাজটা আমরা লেআউটের মধ্যে যে ব্রেক আছে এখানে এই সময় শিখবো, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ বুঝতে পারছেন। আবার ব্ল্যাঙ্ক পেজ আর হচ্ছে এই যে নিউ ডকুমেন্ট, এক না, কিন্তু নিউ ডকুমেন্ট এটা নতুন ভাবে হবে। আর এই যে ব্ল্যাঙ্ক পেজ এটা হচ্ছে একবারে পেজের নিচে আরেকটা, কার্সার যে পেজে থাকবে সেই পেজের নিচে আরেকটা নতুন পেজ তৈরি হবে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। দেখেন 5টা পেজ আছে। এরপরে আছে টেবিল। টেবিলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। টেবিল প্রায় আমাদের এমএস ওয়ার্ড এর কাজগুলোতে প্রায় টেবিল থাকে, বা টেবিলে দিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। তো এটা একটু ভালোভাবে খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন। টেবিলের উপরে যাই দেখেন আমাদের টেবিলটা কিরকম হচ্ছে, এই যে আমরা এরকম ঘর কেটে কেটে বিভিন্ন জিনিস লিখি, তাই ইনসার্টের মধ্যে এটা আছে। এখন প্রশ্ন হলো আমরা কয়টা ঘর নেব, কয়টা ঘরের জন্য কিভাবে নেব, এটা তো অনুমানিক, মনে করেন এখানে যেগুলো আছে আমি এটাকে বের করে দেই, এখানে যে কয়টা আছে এই এই যে সবগুলো চলে আসছে, কিন্তু এর থেকে বেশি লাগলে আমরা কিভাবে নেব। তো সেটা আনতে গেলে আপনাদের ছোট্ট একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কলাম এবং রো। দেখেন এই ঘরগুলোকে কলাম বলা হয়, এই একটা কলাম, এই ঘরগুলোকে সবগুলো মিলে একটা কলাম, এই ঘরগুলো সব মিলে একটা কলাম, এই ঘরগুলো মিলে একটা কলাম। আবার এইভাবে প্রত্যেকটা ঘরগুলো এক একটা রো।
বা সারি, এইগুলোকে এক একটা সারি বলা হয়। অর্থাৎ উপর থেকে নিচে যেগুলো আছে ঘরগুলো এইগুলোকে কলাম বলা হয়, আর ডান সাইড থেকে বাম সাইড বা বাম সাইড থেকে ডান সাইড এইগুলোকে, এই ঘরগুলোকে রো বলা হয়, রো বলা হয়। এখন আমি আমার এইভাবে এইভাবে হচ্ছে 5টা কলাম লাগবে, আর এইভাবে লাগবে হচ্ছে 50টা রো লাগবে। তাহলে সেটা আমরা কিভাবে নিয়ে আসবো? সেটা আনার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে দেখেন ইনসার্ট টেবিল বলে একটা অপশন আছে, ইনসার্ট টেবিল বলে একটা অপশন আছে। ইনসার্ট টেবিলের মধ্যে এখানে দেওয়া আছে নাম্বার অফ কলাম, তার এখানে 5 দেওয়া আছে, তাহলে আমরা 5টা বা 6টা কলাম নেই, মানে এইভাবে এইভাবে যেগুলো হবে এটা হচ্ছে কলাম, আর এইখান থেকে যে দাগগুলো হবে এইগুলো হচ্ছে রো। তাহলে রো হবে আমাদের সাপোজ 50। এই দুইটা দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম, দেখেন 50টা রো এবং 6টা কলামের একটা ইয়ে হয়ে গেছে। দেখেন 1 2 3 4 5 6, এখানে 6টা কলাম আছে। আর ঠিক এইভাবে 1 2 3, এইভাবে একের পর এক 50টা কলাম আছে। এখন আমরা একটা কলাম তৈরি করলাম, এখন এই ঘরগুলো কিভাবে ছোট বড় করব? সাপোজ এখানে আমাদের ক্রমিক নাম্বার থাকতে পারে, সিরিয়াল নাম্বার থাকতে পারে, আমি এখানে এসএল নাম্বার দিলাম, কিন্তু এই ঘরটা তো আমার এত বড় প্রয়োজন হয় না। বা এদিকে এখানে নেম থাকতে পারে, নেম, তো এইখানে বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে আমাদের ইয়ে অনুযায়ী, আমাদের ইনফরমেশন অনুযায়ী বিভিন্ন ধরনের টেবিল তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো যে আমাদের এই ঘরটা তো এত বড় প্রয়োজন হয় না, তাহলে আমাদের এই নেমের ঘরটা আবার একটু বড় দরকার। তাহলে আমরা এটা ঘরটা কিভাবে ছোট বড় করতে পারি আমাদের প্রয়োজন মতো? দেখেন আমার মাউস যখন ধরবো তখন দেখেন এখন একরকম আছে, আর এই দাগের উপর যখন নিয়ে আসবো তখন একরকম। তো এইরকম যখন থাকবে, এখন যে অবস্থায় আছে এরকম যখন থাকবে, তখন ধরে লেফট বাটন ধরে আমরা এদিকে সরাই নিয়ে আসতে পারবো, চিকন হবে পরিমাণ মতো। আবার যদি এইটাকে ধরে ওই সাইডে নিয়ে যাই, দেখেন চিকন হয়ে গেছে, এই ঘরটা বড় হয়ে গেছে। আবার অনেক ঘর বড় লাগতে পারে, আবার দেখা যাচ্ছে এই ঘরটা আমার ছোট লাগবে, এটাকে ছোট করে দিলাম, এই ঘরটা আবার বড় লাগবে, এভাবে বড় করলাম। আবার এই ঘরটা পরিমাণ মতো ছোট লাগবে, এরকম আপনাদের মতো রাখবে। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি পরিমাণ মতো এইভাবে দিই। প্রত্যেকটা ঘর দেখেন লাইন অনুযায়ী এভাবে হয়ে গেছে। এভাবে আপনারা টেবিল, রো, কলাম নিতে পারবেন। এখন আরেকটা বিষয় হলো যে আমি এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এটাকে আমি হাইলাইটস করি, এই যে এটাকেও হাইলাইটস করি, এই যে এটাকেও হাইলাইটস করি রেড কালার। এখন আমার এই টেবিলটা সম্পূর্ণ এইভাবে থাকবে, কিন্তু অনেকগুলো টেবিল তৈরি করা হয়ে গেছে, এই টেবিলটা সব শেষ, কিন্তু কাজ শেষের পরে আমার দেখা যাচ্ছে যে এই ঘরের নিচে আরেকটা এরকম ঘর লাগবে, এই লেখার উপরে, হলুদ লেখাটার উপরে এবং লাল লেখাটার নিচে আরেকটা রো লাগবে। তাহলে সেটা কিভাবে তৈরি করব? এটা তৈরি করতে গেলে আমাদের এই যে প্লাস, এখানে দেখবেন যারা 13-র উপরে, এমএস ওয়ার্ড 13-র উপরে ব্যবহার করতেছেন তারা এখানে পাবেন, এইখানে একটা ক্লিক করলে এখানে একটা রো চলে আসবে, দেখেন রো চলে আসছে। দেখেন এই রেড লেখার উপরে একটা ঘর লাগবে এবং সবুজ লেখার নিচে লাগবে। তাহলে হচ্ছে এই যে এখানে মাউস রাখবেন, এই দুইটার মিডল যে দাগ বরাবর যে রোটা আছে, এই রোর পাশে এখানে ক্লিক করে দেন, প্লাসে ক্লিক করলে একটা ঘর আসবে। এইভাবে আপনারা নিতে পারবেন। আবার মনে করেন যে এই ঘরটার এই নেম এবং এই ঘর এই লেখা এর পাশাপাশি এখানে আরেকটা কলাম লাগবে, তাহলে সেটা কিভাবে নেব? এই যে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে ক্লিক করলে এখানে দেখেন ঘর হয়ে গেছে। আবার যদি মনে হয় যে আমার এই রোটা লাগবে না, ডিলিট করতে হবে, তাহলে সরাসরি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দেবেন, ডিলিট হয়ে যাবে। দেখেন এদিক সরে আসছে। আমার যদি এটাকে ধরে যদি আবার এদিকে সরাই, দেখেন সরে গেল। এই একটা বিষয়। এখন আরেকটা বিষয় হলো যে আমার কিছু জিনিস, এই দুইটা ঘর মিলে আমার একটা ঘর লাগবে, বা এই কলামটা সবগুলো মিলে আমার একটা ঘর লাগবে। এই কলামটার এতটুকু, যতটুকু আমি সিলেক্ট করছি এতটুকু একটা ঘর লাগবে। এটার জন্য আমাদের দেখেন দুইটা অপশন আছে, টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট।
আপনাদের ওখানে টেবিল ডিজাইন থাকতে পারে, আবার আমার মতো শুধু ডিজাইন, আবার লেআউট থাকতে পারে। এই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কখন থাকবে দেখেন, টেবিলের বাইরে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটা থাকবে না। এই যে বাইরে ক্লিক করছি আমি টেবিলে, দেখেন এখন নেই। টেবিলের উপরে যখন ক্লিক থাকবে তখন এই দুইটা আসবে, যখন বাইরে ক্লিক করব তখন কিন্তু এখানে কোনো অপশন নেই, খুঁজে পাবো না। তো আমি টেবিলের উপরে ক্লিক করলাম, করার পরে আমি চাচ্ছি যে এইটুক একটা ঘর বানাতে। তাহলে এখানে দেখেন লেআউটের মধ্যে কয়েকটা অপশন আছে। এই অপশনের মধ্যে আছে কি ইরেজার। এটা হচ্ছে ইরেজারের একটা ক্লিক করে যদি আমি এখান থেকে টান দেই, তাহলে এগুলো সব একটা ঘর হয়ে গেছে। আমি যদি এই ঘরটাতে ক্লিক করি তাহলে এই ঘরটা ফাঁকা হয়ে গেল। আমি যদি মনে করি যে এই ঘরগুলো এ পর্যন্ত থাকবে না, দেখেন থাকবে না। এভাবে যেভাবে টান দেবেন সেইভাবে চলে যাবে। এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি না, এই পর্যন্ত একটা ঘর রাখতে চাচ্ছি, দেখেন একটা ঘর হয়ে গেছে। আবার যে ঘরগুলোতে আমি বের করে দিছি, আবার এখান থেকে আমার চাচ্ছি যে মিডল থেকে একটা দাগ থাকার জন্য, তাহলে কি করবে, পাশে দেখেন ড্র টেবিল লেখা আছে, পেন্সিল আঁকানো। তো এই ড্র টেবিলে ক্লিক করব, করে এখান থেকে টেনে ধরে এই পর্যন্ত, দেখেন চলে আসছে। আবার এখান থেকে যদি একটা দাগ দেওয়ার মনে করি, এখান থেকে টেনে ধরে সেট দেবো, ছেড়ে দিলে চলে আসবে। তো এভাবে আমরা হচ্ছে টেবিল তৈরি করতে পারবো। এখান থেকে যদি আমার একটা শুধু এইভাবে কলাম দরকার হয় সেটাও আসবে। আবার এই কলামটা একবারে এখান থেকে এই পর্যন্ত আসবে, দেখেন ওর সাথে মিল হয়ে গেছে। আমি যদি মনে করি আড়াই, এখান থেকে এইভাবে আড়াই দাগ দেবো, তাও করা যাবে। এর ভিতরেও লেখা যাবে, এর ভিতরেও লেখা যাবে। তো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের কাছে। আমি একটা ছোট টেবিল তৈরি করে দেখাই আপনাদের। এটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 5টা কলাম আর হচ্ছে 10টা রো নেব। তাহলে যাবো কেসে ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিলে এসে 5টা কলাম দেওয়া আছে, 10টা রো নেব। এখানে 10 দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। দেখেন এখানে নেম, নাম্বার, নেম, ফাদার নেম, এখানে এনআইডি, নাম্বার। তো আমরা এইগুলো লিখলাম, লেখার পরে এগুলো চাইলে একটু সাজাই নিতে পারি। এখানে ক্লিক করে হচ্ছে হোমে যাব, হোমে যাওয়ার পরে এটা বোল্ড করতে পারি, বোল্ড দেখেন বোল্ড করলাম। তারপরে এটাকে হচ্ছে করতে পারি, যে মিডল সাজাই দিতে পারি, তাহলে ভালো দেখা যাবে। আবার ফন্ট সাইজ আমরা 14 করে দিতে পারি, এটা দেখেন 14। এর পিছন দিয়ে একটা কালার দিতে পারি, পিছন দিয়ে একটা কালার। এই কালারটা দেওয়ার জন্য দেখেন, আমরা যদি এখান থেকে কালার দেই তাহলে লেখাটুকু হচ্ছে, তাহলে এখান থেকে যদি দেই তাহলে পুরো অনুযায়ী হচ্ছে। কালার দিয়ে দিলাম। তো এইভাবে আমরা লিখতে পারি। এই টেবিলটা তৈরি করবেন, এভাবে সবাই প্র্যাকটিস করবেন। এখন যদি মনে হয় যে আমার এখানে দুইটা ঘর মিলে একটা করতে হবে, সেটাও করা যাবে। এইগুলো জাস্ট ইনসার্ট আসবেন এখানে। আবার আরেকটা জিনিস, এখানে কিন্তু কোনো একটা রো, সাপোজ আমি এই নাম্বারটা রাখতে চাচ্ছি না, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই ঘরটা নিচে দেখেন, এই ঘরটা বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করে দিলাম। এই লেখাগুলো ওই পাশ দিয়ে আছে, তাহলে আমি মিডল আনতে পারি। এইগুলো সিলেক্ট করে এই যে হোমের মধ্যে এই যে সেন্টার করে দিলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা এখানে এবার সাজাতে পারি। আমি আর এই নামগুলো লিখতেছি না, সময় লাগবে, আপনারা আশা করি পারবেন। যদি এখানে আরো একটা কলাম লাগে অ্যাড্রেস, তাও আপনারা লিখতে পারবেন এখানে। এই যে পাশে এখানে ক্লিক করলে অ্যাড্রেস, আমি চাচ্ছি যে এই কলামটা রাখবো না, তাহলে আমরা ব্যাগে সিলেক্ট করে চেপে ধরে সিলেক্ট করে ব্যাগ স্পেস দেবো, অথবা আমরা এই যে লেআউটের মধ্যে দেখেন ডিলেট আছে,
ড্র টেবিলের কাজ দেখছি, ইরেজারের কাজ দেখছি, ডিলেট। এবার ডিলেটের মধ্যে দেখেন ডিলেট সেল করব না ডিলেট কলাম করব না ডিলেট রো করব। তাহলে আমরা এইটা করব। তাহলে এটা নাম হচ্ছে কলাম। তাহলে ডিলেটের মধ্যে আসবো ডিলেট কলাম, দেখেন কলামটা ডিলেট হয়ে গেল। আমি চাচ্ছি যে 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে টোটালি থাকবে না। তাহলে এখানে কোথাও ক্লিক না করেও বা এই এই সেলে ক্লিক করার পরে আমরা এখানে যদি যাই, যাওয়ার পরে ডিলেট রো, দেখেন 2 নাম্বারটা চলে গেছে, একের পরে 2 থাকার কথা কিন্তু সেটা নেই, 3 নাম্বারটা অর্থাৎ 2 নাম্বারটা চলে গেছে। আবার যদি আমার মনে করি যে এর এই পাশে একটা হচ্ছে আর একটা কলাম নেব, তাহলে এই অপশন গুলো ব্যবহার করতে হয় রো এন্ড কলামের এখানে। তো আমি এই তীরটা এইদিকে, তার মানে এইদিকে একটা কলাম হবে। আমার কার্সার যে জায়গায় আছে সেই জায়গার কার্সার এখানে আছে, যে লাফালাফি করতেছে এইটা যেখানে আছে তার অপোজিট সাইডে হবে, মানে তার ডান সাইডে হবে এটা নিলে। এই যে, ঠিক আছে, আমি এই যে নেমের নেমের এই পাশে আর ফাদার্স নেমের এই পাশে, নেমের এই পাশে একটা কলাম নিতে চাচ্ছি। তাহলে আমার কার্সার আছে এখানে, তাহলে আমি এইটা ব্যবহার করবো। আর যদি আমার দেখেন এটা ব্যবহার করলে এখানে একটা ইয়ে হয়ে গেছে। আবার যদি আমার কার্সার এইখানে থাকে তাহলে আমাকে এটা নিতে হবে, ইনসার্ট লেফট, দেখেন এই পাশে হচ্ছে, অর্থাৎ আমার কার্সার যেখানে